যে তুমুল জনরোষের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু মানে এর বিপরীতে আরেক পক্ষ আছে যে না ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে, এবং গত 20 মাসে বিভিন্ন সূত্র এই যে ষড়যন্ত্র হয়েছে এই দাবিটিকে নানানভাবে কিন্তু এস্টাবলিশ করছে, এবং যারা বলছে যে আন্দোলনের পতন হয়েছে সেই দাবিকে প্রত্যাখ্যান করছে। এই যে বললাম যে সামনে এসছে হাসিনা সরকারের পতনের পেছনে দেশের ভেতরের অনেক ব্যক্তি, এটা এখন সামনে এসছে বিভিন্ন সূত্র থেকে বা গণমাধ্যম থেকে বিভিন্ন জায়গা থেকে, যে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের কথা এখন সামনে এসছে। চমকে ওঠার মতো অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম উচ্চারিত হয়েছে এবং হচ্ছে, জানি না সামনে কি হবে। এবং বলার অপেক্ষা রাখে না এই সরকার পতনের পেছনের কিংবা ষড়যন্ত্রের নেপথ্যের প্রধান কুশীলব এবং প্রধান সুবিধাভোগী হিসেবে মোহাম্মদ ইউনূস এখন মোটামুটি চিহ্নিত এবং প্রতিষ্ঠিত সাধারণ জনগণের মধ্যে। তার সম্পৃক্ততার বিষয়ে এখন তর্ক প্রায় নেই বললেই চলে। আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, যে কথাগুলো বললাম আসলে এটি যে একেবারে ধ্রুব সত্য এটি তো আমি বলতে পারছি না, কিন্তু যে কোনো অভিযোগ যে কোনো তথ্য প্রমাণের দাবি রাখে, সাক্ষী যুক্তি সকল কিছুর বিনিময়ে এটি প্রমাণিত হতে হয়। তো যেটি নিয়ে কথা বলবো বললাম যে সিএসবি নিউজ ইউএসএ 10 এপ্রিল তারা একটি প্রতিবেদন করেছে, পেপার ট্রেইল, আপনারা অনেকে হয়তো দেখেছেন, টুকটাক এখানে সেখানে কাজ হয়েছে কিন্তু বিস্তারিত কাজ হয়নি, কিন্তু তারা প্রতিবেদনটি বিস্তারিত প্রকাশ করেছে। একটি গবেষণা নথির বরাতে তারা এই রিপোর্টটি চেপেছে, এবং সেখানে ওটা যদি ভালোভাবে আমরা পড়ি বা বোঝার চেষ্টা করি তাহলে বুঝবো যে বাংলাদেশের সরকার পতনে 2024-এর সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা মোটামুটি পরিষ্কার। শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য বাংলাদেশের কোন কোন এজেন্সিকে, কোন কোন এনজিওকে, কোন কোন প্রকল্পের আওতায় কত বিনিয়োগ করা হয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে, এটা কিন্তু এই পেপার ট্রেইলে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদন আমি সব বলতে পারবো না, গুরুত্বপূর্ণ দু একটি ইস্যু বলছি। অর্থাৎ যে অনেক এনজিওর কথা বললাম, অর্থাৎ এনজিওর সংখ্যা বেশি, প্রকল্পের বা কর্মসূচির সংখ্যাও অনেক। তবে এখানে একটা মারাত্মক চালাকি কিন্তু ছিল। সেটা কিরকম, সেটা বলা হয়েছে যে এক প্রকল্পে বিনিয়োগ করেছে বা করছে, মানে ভাত খাওয়া প্রকল্পে বিনিয়োগ করছে বললো, আসলে ভাত খাওয়া নয়, ওখানে হয়তো কাউকে খুন করা প্রকল্প, এরকম মানে উদাহরণ হিসেবে বললাম। সাধারণত যেভাবে করে থাকে দাতারা, তারা একটি প্রকল্পের বিনিয়োগ করলে বলে দেয় এই করতে পারবা, মানে টর যে টার্মস অফ রেফারেন্স তারা ক্লিয়ার করে দেয়। এখানে একটু চালাকি হয়েছে, বলেছে এক করেছে আরেক, মানে ভেতরে ভেতরে যে লক্ষ্যটা অন্য কিছু ছিল সেটা এতদিন স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ প্রকল্পের ফান্ডিং এবং নাম এবং কাম শুনে দেখে আপনি সহজে বুঝতে পারবেন না এটা সরকার হটানোর কর্মসূচি ছিল বা ষড়যন্ত্র ছিল। এসব কার্যক্রম দীর্ঘ সময় ধরে চলেছে, কয়েক বছর ধরে চলেছে, দশক ধরে চলেছে কোনো কোনো কর্মসূচি। অনেকটা আসলে বলতে পারি হাতির দাঁতের মতো। খেয়াল করে দেখবেন হাতি যে দাঁত দিয়ে খায় আর যেটা দেখা যায় দুটো কিন্তু আলাদা। এখানেও কিন্তু বিষয়টা সেরকম, বলেছে এক করেছে আরেক, করিয়েছে আরেক। একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক গতি প্রকৃতিকে পদচ্যুত করার জন্য এই যে আন্তর্জাতিক অর্থনৈতিক এবং কৌশলগত নেটওয়ার্ক যেটা তারা অ্যাপ্লাই করেছে, এটাকে আপনি কি বলবেন? শুধু ডিপ স্টেট বলেই ছেড়ে দিবেন? এইটুকু বললেই কি এ সম্পর্কে বলা হয়ে যাবে? আমার মনে হয় না। কথায় বলে না যে অপরাধী তার অপরাধের চিহ্ন ঘটনাস্থলেই রেখে যায় বা ফেলে যায়। এটা তো আমরা নাটক সিনেমায় দেখেছি বহুবার, আপনারা দেখেছেন। বাস্তবেও এটা দেখার সুযোগ হলো সিএসবি নিউজ ইউএস এর এই যে পেপার ট্রেইল যেটা তারা প্রকাশ করেছে এর মাধ্যমে। তারা রিপোর্টে যেসব বিস্ফোরক দাবি করেছে, আমি নিশ্চিত আগামীতেও এসব নিয়ে আরো বিস্তারিত কাজ হবে, আরো গবেষণা হবে, তথ্য প্রমাণ নিয়ে হাজির হবে কেউ না কেউ, সত্য তুলে ধরবেন এবং বাংলাদেশের 2024-এর মূল হোতা আসলে চিহ্নিত হবে। সিএসবি নিউজ ইউএসএ পেপার ট্রেইলে যা বলেছে তার সারমর্ম যদি বলি, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির মাধ্যমে গত এক দশকে প্রায় $325 মিলিয়ন বেশি অর্থ বিনিয়োগ করেছে, যেটা সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক ও সিভিল সোসাইটি কার্যক্রমে ব্যবহৃত হয়েছে। ওই যে বললাম এক কাজের জন্য বলে আরেক কাজ করিয়েছে। রিপোর্ট বলছে বিভিন্ন এজেন্সি, এনজিও এবং ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে এই অর্থ ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা হয়তো ইউএসএআইডির নাম শুনেছি, ট্রাম্প বলেছেন, আরো কেউ কেউ বলেছেন, ডিপার্টমেন্ট অফ স্টেটের কথা শুনেছি। এটা শুনেই আমরা ভেবেছি যে তালিকা বোধহয় এখানে শেষ না, তালিকা অনেক নাম আছে। আজকে আমি সেই নামগুলো বলবো না, যদি আপনারা মনে করেন এই নিয়ে পরে বিস্তারিত আমার কাজ করা উচিত আপনারা কমেন্টে জানাবেন, নিশ্চয়ই আমি সেটা করবো। আমার কাছে সকল কাগজপত্র এবং দলিল দস্তাবেজ রয়েছে। এই রিপোর্টের দাবি অনুযায়ী এই ফান্ডিং এর লক্ষ্য ছিল রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, নির্বাচন এবং গণতন্ত্র বিষয়ক প্রোগ্রাম, যুব নেতৃত্ব প্রশিক্ষণ এবং সিভিল সোসাইটি শক্তিশালী করা, এগুলো তারা বলেছে। যেগুলো কিন্তু ভালো কথা, একটা দেশের জন্য এটি করতেই পারে, কিন্তু এখন জানা যাচ্ছে বা যেভাবে অভিযোগটা সামনে এসেছে বা বিশ্লেষণ করা হচ্ছে, বলা হচ্ছে এই কার্যক্রমগুলো শুধুই উন্নয়নমূলক ছিল না, বরং এগুলো ছিল রাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ, ওই হাতির দাঁতের মতো, মানে তাদের টার্গেট পূরণ করবার জন্য। এই অর্থ শুধু সরাসরি সরকারি চ্যানেলেই আসেনি, এই জন্য তৈরি করা হয়েছে একটি বড় সাব গ্রান্ট নেটওয়ার্ক, একজন আরেকজন এরকম নানানভাবে ধাপে ধাপে করা হয়েছে, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থা কাজ করেছে। রোহিঙ্গা সমস্যা থাকার কারণে মার্কিন মদতপুষ্ট মার্কিন নেটওয়ার্কের অনেক এজেন্সি এখানে কাজ করেছে। যাই হোক, তারা সবাই একসঙ্গে কাজ করেছে একই ইকোসিস্টেমের মধ্যে।
বলা হয়েছে রাজনৈতিক প্রসেস স্ট্রেংথেনিং এর কথা, শক্তিশালী করবার কথা, এটি তারা বলেছে, কর্মসূচি হিসেবে নিয়েছে। এবং এই প্রোগ্রামে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যুক্ত ছিল, বিশেষভাবে নির্বাচন, মিডিয়া এবং যুব কার্যক্রমে। এই শুরুতে আপনি সন্দেহ করার কোনো কারণ নেই, যা বহু স্তরে বিস্তৃত একটি নেটওয়ার্কের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। এর আওতায় ট্রেনিং হয়েছে, মিডিয়া এঙ্গেজমেন্টের কাজ হয়েছে, সোশ্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। এখানে আমি মাইক বেঞ্চ নামে এক ভদ্রলোকের নাম নিতে পারি, তার সম্পর্কে একটু পরেই বলছি, আপনারা হয়তো অনেকেই তাকে চেনেন বা তার সম্পর্কে জানেন। মাইক বেঞ্চ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি কাঠামোর মধ্যে এমন একটি প্রক্রিয়া থাকে যেখানে কোনো দেশের